আমি মনে মনে বললাম, এসে বসলে বসো, চলো কতদূর যাবে, আমাকে তো সঙ্গে নিয়ে গেলে না, আমি কিন্তু তোমার সঙ্গ ছাড়িনি, আমি দেখো কত অনেস্ট, তোমাকে এখনো ভালোবাসি, তুমি আমায় ফেলে দিয়ে চলে গেলে। যে আমার হাজবেন্ডের সময় ওই সময় ওই যে আমি ইয়েটা দিয়েছিলাম, সেখানে যে কেঁদে ফেলেছি, সেখানে বলেছি যে আমি সত্যি কিছু জানি না, কিভাবে করব, কোথায় ওর কি অ্যাকাউন্ট আছে আমি জানি না, এটাকে নিয়ে অনেকে গিমিক করেছেন, এটাকে নিয়ে অনেকে কথা বলেছেন, এটাকে নিয়ে অনেকে কদর্য করেছেন। তো দুঃখ পেয়ে জানাচ্ছি, অদ্ভুত অদ্ভুত প্রথম দিন থেকে নানা বিষয়ে আমাদের, আপনারা যারা রেগুলার আসেন তারা জানেন, নানা বিষয়ে আমাদের আড্ডা হয়। তো সেখান থেকে ভূত হবে না, বাঙালিরা, আমরা বেশিরভাগই এখানে বাঙালি বাংলা কথা বলি, এবং ভুতুরের সন্ধে একটাও থাকবে না, একটা নয়। আমি তো ভেবেছিলাম আলোগুলো সব দেখে নোয়ার আড্ডায় প্রথমবার আসা এবং এরকম একটি বিষয় নিয়ে এতক্ষণ ধরে সময় কাটানো, রোমহর্ষক কিছু ঘটনা শুনলাম। কেমন কাটলো সন্ধ্যেটা? ভালোই কাটলো। আমি ভাবছিলাম নিজেরই খালি অনেক এক্সপিরিয়েন্স আছে, না বাবার যে ভয়াবহ কাণ্ড শুনলাম এবং এইসব যে ঘটনা ঘটে এগুলো তো জানা নেই, সত্যি রোমহর্ষক, এবং যাদের জীবনে এরকম ঘটছে তাদের জন্য প্রার্থনা করা ছাড়া আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না, তারা ভালো থাকুন। নেগেটিভ শক্তিতে বিশ্বাস মানে করো? আমি ইদানিং দেখছি জানো তো, মানুষের মধ্যে আসলে বোধহয় এত নেগেটিভিটি বেড়ে গেছে, সবাই বলছে যে কলিযুগ কলিযুগ কলিযুগ, সেটারই বোধহয় ফল এটা, যে কেউ না কারোর ভালো দেখতে পারে না, কেউ কারোর জন্য ভালো বলতে পারে না, কেউ যদি একটা হয় সে মুখ বেঁকাচ্ছে, মাথা ঘোরাচ্ছে। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি যখন আমার বাবা মারা যাওয়ার পর খুব মোটা হয়ে গেছিলাম, গাল টাল ফুলে গেছিল ডিপ্রেশন থেকে, তখন কিছু কিছু লোক বলেছিলেন রাজনীতিতে গেছেন তো তাই ওনার গাল ফুলে গেছে। একবারও ভাবেননি শরীর খারাপেও তো গাল ফুলতে পারে, মন খারাপেও তো গাল ফুলতে পারে। কিন্তু অদ্ভুতভাবে সেইখানে কিছু মানুষ যারা সত্যি পজিটিভ চিন্তাধারা করেন, তারা বলেছেন দিদি ডাক্তার দেখান, দিদি ডাক্তারের কাছে যান, আপনাকে দেখে ভালো লাগলো না, প্লিজ যান। এবং আমি আমার হাজব্যান্ডের পরও দেখেছি, আসলে আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর যিনি আমার ইন্টারভিউ ফার্স্ট নিয়েছিলেন, সেই সময় তো মানে আমি নিজের মধ্যে নেই, আমি আমার বরের নাম বললে আমি কেঁদে ফেলছি, আমার বরের কথা বললেই আমি আজকেও কেঁদে ফেলেছি, হচ্ছে ঘাটা ভীষণ একদম দগদগে ঘা, তো একটু ছুঁয়ে দিলে রক্ত বেরোচ্ছে। তো সেইরকম সময় যখন একদম প্রথম আমি ভীষণ কেঁদে ফেলেছি, হয়তো এতটা বোধহয় মানুষকে দেখানোটা উচিত না, কিন্তু আমি না বরাবরই, আমি চিরকালই আমি যা তাই দর্শককে দেখিয়েছি, অভিনয় ছাড়া, মানে ক্যামেরার সামনে ছাড়া। আমি যখনই এমনি ধরুন ইন্টারভিউ দিয়েছি বা কোনো কথা বলেছি বা কোনো বকবক করেছি, সবসময় কিন্তু মানে ভালো চেয়েছি বা নিজের কথা বলেছি, নিজেকে তুলে ধরেছি, নিজের খারাপ দিক ভালো দিক সব বলেছি, কিন্তু কখনো না মানে কিছু এটা বলবো না ওটা করবো না এরকম করে করিনি। স্পন্টেনিয়াসলি যেটা বেরিয়েছে আমি সেটাই বলেছি, কারণ আমি দর্শকদের চিরকাল আমার ভগবান মনে করি, আজ বলে না, চিরকাল আমি বলি যে দর্শকরাই আমার ভগবান, তারা আছেন বলে আমি আছি, তারা ভালোবাসেন বলে আমি এখনো অবধি মাথা তুলে এগোতে পারছি। কাজেই সেই জায়গায় দাঁড়িয়ে যারা এই সময় যে আমার হাজবেন্ডের সময় ওই সময় ওই যে আমি ইয়েটা দিয়েছিলাম, সেখানে যে কেঁদে ফেলেছি, সেখানে বলেছি যে আমি সত্যি কিছু জানি না, কিভাবে করব, কোথায় ওর কি অ্যাকাউন্ট আছে আমি জানি না, এটাকে নিয়ে অনেকে গিমিক করেছেন, এটাকে নিয়ে অনেকে কথা বলেছেন, এটাকে নিয়ে অনেকে কদর্য করেছেন। তো দুঃখ পেয়েছি, কিন্তু ঠিক আছে, ইয়ে হয়ে গেছি, স্ট্রং হয়েছি, কিন্তু আবার সেখানেও অনেক লোক আছেন যারা গিমিক করছেন, তাদেরকে বলেছেন যে আপনারা চুপ করুন, এই অবস্থাতে এই কথাগুলো বলবেন না, মানুষটা কি অবস্থায় আছে দেখুন। কাজে আমাদের মধ্যে নেগেটিভ লোক পজিটিভ লোক দুটোই আছে, আমরা একটু নেগেটিভ লোকদের বর্জন করতে শিখি, পজিটিভ লোকদের জায়গা দিই, দেখবেন আমাদের মধ্যেই কলিযুগ পেরিয়ে গিয়ে আবার সত্য যুগে চলে আসবো। আমরাই কলিযুগকে ধরে রেখেছি,
আমরাই কলিযুগকে ছাড়ছি না। আমরা যেই পজিটিভিটিকে বেশি দেখবো, নেগেটিভিটিকে এত পাত্তা দেব না, অবভিয়াসলি তখন সত্যযুগ আবার আসবে। আমি সেই সত্যযুগের অপেক্ষায় আছি। একদম দিদি, প্রিয়জনদের হারানোর পর আমরা খুব তাদের কাছে পেতে চাই, অনুভব করতে চাই, দেখতে চাই। আমি আমার হাজবেন্ডকে প্রত্যেক মুহূর্তে অনুভব করি, আমি আমার বাবাকে অনুভব করি, আমি আমার শ্বশুরকে অনুভব করি। যেমন গাড়িতে, পরশু দিনের একটা কথা বলছি, গাড়িতে বসলাম, হঠাৎ মনে হলো বোধহয় পেছনে আমার হাজবেন্ড এসে বসলো। আমি মনে মনে বললাম, এসে বসলে বসো, চলো কত দূর যাবে, আমাকে তো সঙ্গে নিয়ে গেলে না, আমি কিন্তু তোমার সঙ্গ ছাড়িনি, আমি দেখো কত অনেস্ট, তোমাকে এখনো ভালোবাসি, তুমি আমায় ফেলে দিয়ে চলে গেলে। কিন্তু এই অনুভূতিটা ভালো লাগার বা থাকুক, এটাই আমরা। হ্যাঁ, থাকুক থাকুক, আগলে রাখুক, অন্তত কিছু তো কাজ করুক, ছেড়ে চলে গেছে এইভাবে রাখুক। তবে কাজে ফেরার কি প্ল্যানিং, এটা একটু জানবার ধারাবাহিক? আসলে না, মেয়ে আমার এখন অবধি সেইভাবে কাঁদেনি, বা ও ভীষণ, ওর বাবার মতো ভীষণ স্ট্রং। তো আমি একটু মেয়েকে সময় দিচ্ছি, যে কারণ এখন খুব ধরো যে তোমার ইয়েতে মানে ধারাবাহিকে এই মুহূর্তে গেলে কি, দেখো আমি না কোনোদিন বলিনি যে আজকে আমি শুটিং করতে পারবো না, আমাকে ছেড়ে দাও, আজকে আমার 104 জ্বর, আমাকে ছেড়ে দাও, আজকে আমার এই প্রবলেম, আমার এগুলো বলতে ভালো লাগে না। বিকজ যাদের কাছে কাজ করি তাদের প্রচুর রকমের অসুবিধা থাকে, তাদের কাছে কাজ করতে চেয়ে তারপর কাজের জায়গায় গিয়ে প্রবলেম ক্রিয়েট করা, এটা আমি পারি না, আমার দ্বারা হয় না। কারণ আমার খুব খারাপ লাগে সেই ডিরেক্টর প্রডিউসারদের জন্য, যে আমার জন্য তারা হ্যারাস হচ্ছেন, আমি ওটা করতে পারি না। তো কাজে সেটা যখন করতে পারবো না, একটু সময় কেটে যাক, একটু মেয়েটাকে একটু জায়গা দিয়ে দিই। মা, আমার মা বেচারা চোখের সামনে দেখেছেন তো, নিতে পারছেন না, তার নানান রকম প্রবলেম শুরু হয়ে গেছে। আমার শাশুড়ি, যার চোখের সামনে বড় ছেলে এইভাবে চলে গেল, আমার উচিত তাদেরকে একটু সময় দেওয়া। হয়তো আমি বোকা, অনেকে বলবেন যে আমি বেকার নিজের জায়গা ছেড়ে দিচ্ছি, আমি আমার কেরিয়ার ভুলে যাচ্ছি। না, আমার কর্তব্য আছে কিছু আমার কেরিয়ারের সঙ্গে, এবং আমার বাবা আমাকে অনেক দায়িত্ব দিয়ে গেছেন, আমার স্বামী আমাকে অনেক দায়িত্ব দিয়ে গেছেন, সেই দায়িত্বগুলো পালন করাও আমার কাজ। এবং এটুকু কথা দিচ্ছি, অভিনয়ের পোকা যাকে কামড়েছে সে অভিনয় ছাড়া থাকতে পারবে না, এটা আমাদের রক্তে আছে, শরীরে আছে। ছোটবেলা থেকে 3.5 বছর থেকে অভিনয় করছি, কোথায় যাবো আপনাদের ছেড়ে, আর আপনাদের ভালোবাসা ছাড়া আমি বাঁচবও না। জল ছাড়া যেমন মাছ বাঁচে না, তেমনি আমরা অভিনেতা অভিনেত্রী বা আমার মতো মানুষরা আপনাদের ভালোবাসা ছাড়া থাকতেও পারবো না। সারা জীবন ভালোবেসে যাবেন, সারা জীবন আশীর্বাদের হাত মাথায় রাখবেন, আর এরকম খারাপ সময় একটু পাশে থাকবেন, ব্যাস, বাকিটা চলে যাবে। থ্যাংক ইউ। প্রথমবার নোয়ায় ভূতেদের আগমন, এবং যেটা শুনলাম আপনিও তাদের নিয়ে চর্চা করছেন বর্তমান সময়, একটু যদি বলেন। আমি ভূতের গল্প লিখছি, এবং লেখক হিসেবে সব লেখাই লিখতে হয়। দেখো, রবি ঠাকুর থেকে ত্রৈলোক্যনাথ থেকে, মানে কে ভূতের গল্প লেখেনি, কে লেখেননি আর কি, সবাই লিখেছেন। আমাদের এখনকার অত্যন্ত জনপ্রিয় মানুষ শীর্ষেন্দুদা, তার ভূতের গল্পের আমরা অত্যন্ত ফ্যান। তো যাই হোক, আমার নিজেরও মনে হয়েছে যে আমি একটু ভূতের গল্প লিখি। তো সেই রকমই কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স, কিছু লোকের কাছে শোনা, এই সব মিলে কালেকশনটা হচ্ছে। সেইটুকুই বলতে পারো ভূত চর্চা। পর্দায় আমরা করেছি, আমরা একটা সিরিজ করেছি অদ্ভুতুরে বলে, সব ভূতের গল্পই ছিল। দেখা যাক, কখনো হয়তো হিন্দি কোনো ওয়েব সিরিজে হতেও পারে, এখনই বলতে পারছি না। থ্যাংক ইউ।